শহরে ঘুরে বেড়াচ্ছে এমন এক সাইকো কিলার যে শুধুমাত্র কুমারী মেয়েদের কিডন্যাপ করে তাদের গলা কেটে খুন করে। তবে শুধু গলা কেটেই নয়, কিডন্যাপ করার পর সেই সাইকো কিলার প্রথমে মেয়েদেরকে অনেক টর্চার করে। এরপর সেই মেয়েটির দুই চোখ আর দুই পা কেটে ফেলে শহরের কোনো নিরিবিলি জায়গায় সেই মেয়েটার বিবস্ত্র লাশ ফেলে রাখে। আর সেই লাশের সাথে পুলিশের জন্য একটা চিঠিও রেখে দেয়। এবার এই সাইকো কিলারকে ধরার দায়িত্ব দেয়া হয় ইন্সপেক্টর অর্জুনকে। তবে ইন্সপেক্টর অর্জুনও কোনো সাধারণ পুলিশ অফিসার নয়। সে অপরাধীদের ধরে আইনের কাছে না দিয়ে নিজের হাতেই তাদেরকে শাস্তি দেয়। তবে ইন্সপেক্টর অর্জুনের কাছেও এই সাইকো কিলারকে ধরা খুব একটা সহজ হবে না, কারণ এই কিলারের সাথে জড়িয়ে আছে এমন অনেক রহস্য আর টুইস্ট যেটা দেখে যে কেউ শকড হয়ে যাবে। তাহলে এত কিছুর মধ্যে অফিসার অর্জুন কি এই সাইকো কিলারকে ধরতে পারবে, নাকি উল্টো তার নিজের জীবনেই নেমে আসবে ভয়ঙ্কর বিপদ? এটাই আমরা জানতে পারবো আজকের এই থ্রিলার মুভিতে। আজ এক্সপ্লেন করব একটি তামিল সাইকো থ্রিলার মুভি যার নাম হলো ইরাইভান। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা এসপি অর্জুনকে দেখতে পাই, যে অনেক মারাত্মক একজন পুলিশ অফিসার। অর্জুন এতটাই ভয়ঙ্কর যে সে যেই অপরাধীকেই ধরে তাদেরকে খুব টর্চার করে নিজেই শাস্তি দেয়। সে অনেক অপরাধীদের জেলে পাঠালেও অসংখ্য অপরাধীকে এনকাউন্টার করে জায়গায় মেরে ফেলেছে। এই কারণে অল্প দিনের মধ্যেই অর্জুনের অনেক শত্রু তৈরি হয়ে গেছে। এমন এমন লোকও আছে যারা অর্জুনকে হাতের নাগালে পেলেই মেরে ফেলবে। এরপর অর্জুনের সাথে আরেকজন পুলিশ অফিসার অ্যান্ড্রিউকে দেখা যায়। অ্যান্ড্রিউ অর্জুনের খুব ভালো বন্ধু, আর সে বারবার অর্জুনকে বোঝানোর চেষ্টা করে সে যেন এত ভয়ঙ্কর সব ক্রিমিনালদের সাথে পাঙ্গা না নেয়। এভাবেই যদি চলতে থাকে তাহলে অর্জুন যে কোনো সময় মারাত্মক বিপদে পড়তে পারে। কিন্তু অর্জুন বলে ক্রিমিনালদের ক্রাইম করার আগেই ধরা উচিত, তাহলেই তারা কারো ক্ষতি করার কোনো সুযোগই পাবে না। এই কথা শুনে অ্যান্ড্রিউ বলে, তুমি এখন আমার কথা শুনছো না তো? তোমার নিজের যখন একটা ফ্যামিলি হবে তখন তুমি ঠিকই বুঝতে পারবে যে আসলে মৃত্যুর ভয় কাকে বলে। আমি তো তোমাকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছি। কিন্তু অর্জুন বরাবরের মতোই অ্যান্ড্রিউর কথায় খুব একটা পাত্তা দেয় না। এর কিছুদিন পরেই অ্যান্ড্রিউর ওয়াইফ একটা মেয়ের জন্ম দেয়। অ্যান্ড্রিউ অর্জুনকে সাথে নিয়ে হসপিটালে তার সদ্য জন্ম নেয়া মেয়েকে দেখতে আসে। তখনই অ্যান্ড্রিউর বোন প্রিয়াও হসপিটালে আসে। এখানেই জানা যায় প্রিয়া ও অর্জুন একজন আরেকজনকে খুব ভালোবাসে। কিন্তু প্রিয়া যখন অর্জুনকে বিয়ের জন্য প্রপোজ করেছিল তখন অর্জুন প্রিয়াকে বলে সে এই জন্মে কাউকেই বিয়ে করতে পারবে না, কারণ অর্জুন জানে তার অসংখ্য শত্রু আছে। সে যদি প্রিয়াকে বিয়ে করে তাহলে প্রিয়ারও জীবনের ঝুঁকি থাকবে। এরপর থেকে অর্জুন প্রিয়ার সাথে মেলামেশা করা একেবারে বন্ধ করে দিয়েছে। এভাবেই দেখতে দেখতে 3 বছর কেটে যায়। একদিন রাতে একটি মেয়ে ওই শহরে নীরব ও অন্ধকার একটা রাস্তা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। মেয়েটি যখনই তার গাড়িতে এসে বসে তখনই পাশে একজন লোক এসে গাড়ির গ্লাসে নক করে। মেয়েটি পাশের গ্লাসটা খুলতেই লোকটি একটা বিটকেল হাসি দেয়। এরপরেই দেখা যায় লোকটি তার বাড়িতে বসে টিভিতে টম এন্ড জেরি কার্টুন দেখছে। কিছুক্ষণ পরেই তার পেছনে একটা মেয়ের ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। লোকটা উঠে বিছানার কাছে দাঁড়াতেই দেখা যায় গাড়িতে বসা সেই মেয়েটি বিছানার সাথে বাঁধা অবস্থায় ছটফট করছে। তার মানে লোকটি মেয়েটিকে কিডন্যাপ করে এনেছে। মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করে তাকে ছেড়ে দিতে বলে। কিন্তু সেই লোকটা মেয়েটার কাছে দাঁড়িয়ে তার চিৎকার শুনছে আর হাসছে। মেয়েটা যতই জোরে চিৎকার করে কিডন্যাপার ততই জোরে জোরে হাসে। এমন মনে হচ্ছে যেন সে মেয়েটার চিৎকার শুনে খুবই আনন্দ পাচ্ছে। তাহলেই একবার ভাবুন এই লোকটা কত বড় একটা সাইকো। অনেকক্ষণ মেয়েটার চিৎকার শোনার পর এবার লোকটা একটা ছুরির ব্যাগ বের করে। ব্যাগে বড় থেকে ছোট অনেকগুলো ছুরি চাকু সার করে সাজানো আছে। সে ব্যাগ থেকে একটা ছোট চাকু হাতে তুলে নেয়। পাশের বেসিনে 2টা স্মাইলি বল পড়েছিল। লোকটা বল দুটো হাতে নিয়ে অদ্ভুতভাবে তার চোখের সামনে ধরে। এরপর এভাবেই সে চাকুটা নিয়ে মেয়েটির কাছে আসে। তবে এতক্ষণে সে মেয়েটাকে মারতে মারতে রক্তাক্ত অবস্থায় একটা বাথটাবে ফেলে রেখেছে। এবার প্রথমে লোকটা চাকু দিয়ে মেয়েটার শরীরের বিভিন্ন জায়গায় কাটতে থাকে, আর মেয়েটাও প্রচন্ড যন্ত্রণায় ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। এরপর সে একটা কাস্তে দিয়ে মেয়েটার গলা কেটে তাকে খুন করে। কিন্তু মেয়েটা মারা যাওয়ার পরেও লোকটা এখানেই থেমে থাকে না। সে মেয়েটার দুটো পা কেটে তার চোখ দুইটাও উপড়ে ফেলে।
লোকটার মুখ দেখেই বোঝা যাচ্ছে এসব করে সে পৈশাচিক আনন্দ পেয়েছে। এদিকে দেখা যায় সেদিন রাতে প্রিয়া তার ও অর্জুনের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য সবাইকে নিয়ে একটা ব্রিজের উপরে বেড়াতে এসেছে। প্রিয়া তার ভাই অ্যান্ড্রিউকে বলে সে অর্জুনকে অনেক ভালোবাসে আর বিয়ে যদি করতেই হয় তাহলে সে অর্জুনকেই বিয়ে করবে। কিন্তু এই কথা শুনে অ্যান্ড্রিউ বেশ গম্ভীর হয়ে যায়, কারণ অ্যান্ড্রিউ তো জানে যে অর্জুনের কত বড় বড় শত্রু আছে। তাই সে চায় না তার একমাত্র বোন অর্জুনকে বিয়ে করে কোনো বিপদে পড়ুক। অ্যান্ড্রিউ প্রিয়াকে বলে সে কখনোই অর্জুনের সাথে প্রিয়ার বিয়ে হতে দেবে না। আর এই কথা শুনে প্রিয়াও তার ভাইয়ের উপরে খুব রেগে যায় আর সে একাই সেখান থেকে উঠে চলে যায়। এর পরের দিন সকালে পুলিশ সমুদ্রের পাড়ে সেই মেয়েটার লাশ দেখতে পায়। মেয়েটার ক্ষতবিক্ষত শরীর নির্বস্ত্র অবস্থায় পাথরের ওপরে পড়েছিল। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে পুলিশও একেবারে হতভম্ব হয়ে গেছে। এমনকি নিউজ চ্যানেলে এই খবরটা শুনে শহরের চারিদিকে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। এবার এই কেসটাকে ইনভেস্টিগেশন করার জন্য ডিজিপি অর্জুন ও অ্যান্ড্রিউকে দায়িত্ব দেয়। ডিজিপি তাদেরকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই খুনিকে আমার সামনে নিয়ে এসো। এই খুনি নিশ্চয়ই একটা সাইকো কিলার। সে আর কাউকে মারার আগেই আমাদের ওকে ধরতে হবে। কিন্তু ওই কিলার শুধুমাত্র একটা মেয়েকে খুন করেই ক্ষান্ত হয়নি। দিনের পর দিন সে আরো অনেক মেয়েদেরকে ধরে খুন করেই যাচ্ছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো সে সবগুলো মেয়েকে ঠিক একইভাবে টর্চার করে খুন করছে। প্রথমে সে মেয়েদের কিডন্যাপ করে আর পরে তাদের পুরো শরীরে চাকু দিয়ে কাটাকুটি করে। মেয়েদের খুন করার পর তাদের দুটো পা কেটে আর চোখ উপড়ে ফেলে শহরের বিভিন্ন জায়গায় লাশগুলোকে ফেলে রাখে। এদিকে অর্জুন ও অ্যান্ড্রিউ পুরো দমে এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। তারা প্রত্যেকটি মেয়ের লাশের পাশে স্মাইলি আঁকা একটা করে কাগজও খুঁজে পায়। তাই তারা এই সাইকো কিলারের সাংকেতিক নাম দিয়েছে স্মাইলি কিলার। এই স্মাইলি কিলার মেয়েদের লাশের পাশে পুলিশের জন্য একটা করে চিঠিও লিখে রাখে। চিঠিতে কিলার পুলিশকে চ্যালেঞ্জ করে যে পুলিশ কোনোদিনই তাকে ধরতেও পারবে না। এইভাবেই কিছুদিনের মধ্যেই সেই কিলার 12 জন মেয়েকে খুন করে ফেলে। কিন্তু পুলিশ অনেক চেষ্টা করেও কিলারের কোনো ক্লুই খুঁজেই পাচ্ছে না। পুলিশ ভেবেই পাচ্ছে না এই কিলার আসলে কে, আর সে কেনই বা মেয়েদের এমন নৃশংসভাবে খুন করছে। এমনকি লাশগুলো যেখানে পাওয়া যায় তার আশেপাশে সিসিটিভি ক্যামেরাতেও কাউকেই দেখা যায় না। এইভাবেই কিছুদিন পার হওয়ার পর আবারও দেখা যায় কিলার শালু নামের একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এদিকে অ্যান্ড্রিও শালুর নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাকে খোঁজার জন্য চারিদিকে পুলিশের ফোর্স পাঠিয়ে দেয়। অ্যান্ড্রিউ নিজেও শালুকে খুঁজতে বের হয় আর সে অর্জুনকে মেসেজ করে একটা জায়গার ঠিকানা পাঠায়। কিছুক্ষণের মধ্যেই অর্জুন সেই ঠিকানায় পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অর্জুন দেখে অ্যান্ড্রিউর বাকি টিম মেম্বারদের লাশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যান্ড্রিও এক কোনায় আহত অবস্থায় পড়ে আছে আর কেউ তার গলা কেটে দিয়েছে। অ্যান্ড্রিউর এমন অবস্থা দেখে অর্জুন তো একেবারে ঘাবড়ে যায়। তবে অ্যান্ড্রিউ হাত দিয়ে সামনের দিকে ইশারা করে অর্জুনকে কিছু একটা দেখায়। অর্জুন সামনের দিকে কিছুটা এগিয়ে যেতেই দেখে সেই সাইকো কিলার সেখানে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। কিলারকে দেখে অর্জুন প্রচন্ড রাগে তাকে ধরে খুব মারতে শুরু করে, কিন্তু সেই সাইকো কিলার এত মার খাওয়ার পরেও শুধু হেসেই যাচ্ছে। ততক্ষণে আরেকটা পুলিশের টিম এসে অর্জুনকে কোনো রকমে থামায় আর সেই সাইকো কিলারকে অ্যারেস্ট করে প্রিজন ভ্যানে নিয়ে তোলে। এরপর জানা যায় কিলার শালু নামের যে মেয়েটিকে ধরে এনেছিল সেই মেয়েটি এখনো প্রাণে বেঁচে আছে। শালুই হলো সব ভিকটিমদের মধ্যে প্রথম যে কিলারের হাত থেকে জীবিত ফিরে এসেছে। এদিকে অর্জুন অ্যান্ড্রিউর কাছে এসে দেখে অ্যান্ড্রিউর অবস্থা খুবই খারাপ। তারা অ্যান্ড্রিউকে ধরাধরি করে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে। অ্যান্ড্রিউকে সাথে সাথে আইসিইউতে নিয়ে ইলেকট্রিক শক দেয়া হয়, কিন্তু কোনো ট্রিটমেন্টে আর লাভ হয় না। অর্জুনের চোখের সামনেই তার একমাত্র বেস্ট ফ্রেন্ড অ্যান্ড্রিউ মারা যায়। এটা দেখে অর্জুন তো আর কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারে না। সে অ্যান্ড্রিউর ডেড বডিটা জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। ততক্ষণে অ্যান্ড্রিউর ওয়াইফ ও প্রিয়াও হসপিটালে চলে এসেছে। তারাও অ্যান্ড্রিউর ডেড বডি দেখে প্রচন্ড কষ্টে বিলাপ করতে থাকে। তারা কেউ বিশ্বাসই করতে পারছে না যে অ্যান্ড্রিউ এত তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে চলে গেল। পরের দিন অ্যান্ড্রিউর দাহকার্য শেষ করে তারা সবাই অ্যান্ড্রিউর ছবির সামনে দাঁড়িয়ে তার আত্মার মুক্তি কামনার জন্য প্রার্থনা করে। অ্যান্ড্রিউ চলে যাওয়ায় অর্জুন তো একেবারেই মানসিকভাবে ভেঙে পড়েছে।
সে একেবারেই একা হয়ে গেছে আর কোনো কাজে মন বসাতে পারছে না। তাই কিছুদিন পরেই অর্জুন তার পুলিশের চাকরিটাও ছেড়ে দেয়, কারণ অ্যান্ড্রিউকে হারিয়ে সে মানসিকভাবে একেবারে হতাশায় ডুবে গেছে। এবার অর্জুন কিছুদিনের জন্য অ্যান্ড্রিউর বাড়িতে তার ফ্যামিলির সাথে থাকতে আসে, কারণ অ্যান্ড্রিউ মারা যাওয়ার আগে অর্জুনকে বলেছিল তার যদি কিছু হয়ে যায় তাহলে অর্জুন যেন তার ফ্যামিলির দেখাশোনা করে। এবার দেখা যায় অর্জুন প্রতিদিনই অ্যান্ড্রিউর কবরের সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা সেখানেই দাঁড়িয়ে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় কয়েকটা মাস। একদিন অর্জুন প্রিয়াকে এসে বলে, চলো আমরা দুজনে মিলে একটা কফি শপ খুলি। এই কথা শুনে প্রিয়াও খুশি হয়ে অর্জুনের কথায় রাজি হয়। এবার অ্যান্ড্রিউর ওয়াইফ প্রিয়া ও অর্জুন তিনজনে মিলে বাড়ির কাছেই একটা কফি শপ খুলে ফেলে। তারা সবাই কাজের মধ্যেই ব্যস্ত হয়ে ধীরে ধীরে অ্যান্ড্রিউর মৃত্যু যন্ত্রণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। অর্জুন বাকিদের সাথে সাথে অ্যান্ড্রুর মেয়ে সোফিরও অনেক খেয়াল রাখে। এদিকে জেলের ভেতরে সেই স্মাইলি কিলারকে দেখা যায়, যাকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সব ধরনের টেস্ট করে জানা যায় স্মাইলি কিলারের ফিজিক্যাল কোনো রোগ নেই। এরপরে তার সাথে কথা বলার জন্য একজন সাইকোলজিস্টকে ডেকে আনা হয়। এবার ডক্টরকে দেখে কিলার বলে, আমি আপনাকে খুব জরুরি একটা কথা বলতে চাই। এরপর কিলার ডক্টরকে কি এমন বলে সেটা তো জানা যায় না, কিন্তু তার কথা শুনে ডক্টর কিলারের ট্রিটমেন্ট করতে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় অ্যান্ড্রিউদের বাড়িতে আজ অর্জুনের জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে। সবাই অনেক ধুমধাম করে অর্জুনের জন্মদিনের পার্টি দিয়েছে। পার্টিতে অর্জুনের পুরনো কলিগরা ও তার একজন বোনও এসেছে। সবাই অর্জুনের সাথে নেচে গেয়ে খুব মজা করছে। এক সময় অর্জুনের এক আঙ্কেল অ্যান্ড্রুর ওয়াইফকে জিজ্ঞেস করে, আচ্ছা অর্জুন প্রিয়াকে বিয়ে করবে কবে? এই কথা শুনে অ্যান্ড্রুর ওয়াইফ বলে, এই ব্যাপারে আমি তো কিছুই জানি না। কি জানি তাদের দুজনের মনে কি চলছে। কিছুক্ষণ পর অর্জুন ইন্সপেক্টর মণিকে ডাকার জন্য পাশের ঘরে আসে। ইন্সপেক্টর মণি সবার থেকে আলাদা হয়ে একাই একটা ঘরে বসে ড্রিঙ্ক করছিল। অর্জুন যেই তাকে ডাকতে আসে তখনই পুলিশ স্টেশন থেকে কল করে মণিকে বলা হয়, একটু আগেই স্মাইলি কিলার কোনোভাবে জেল থেকে পালিয়ে গেছে। এই কথা শুনে অর্জুনের চোখে মুখে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ে। অর্জুন তো এবার অনেক টেনশনে পড়ে যায়, কারণ সে বুঝতে পারছে স্মাইলি কিলার তার উপর প্রতিশোধ নেয়ার জন্য এবার সবার প্রথমে তার ফ্যামিলির ওপরেই অ্যাটাক করবে। এদিকে পুলিশ হসপিটালে গিয়ে দেখে একটা গাড়ির ডিকিতে সেই সাইকোলজিস্টের রক্তাক্ত লাশ পড়ে আছে। তার মানে স্মাইলি কিলার ডক্টরকে মেরেই হসপিটাল থেকে পালিয়েছে। অর্জুন পুলিশ টিমের সাথে পুরো শহরে তল্লাশি করে, কিন্তু স্মাইলি কিলারের কোনো হদিসই পাওয়া যায় না। এদিকে অ্যান্ড্রিউদের বাড়িতে প্রিয়া বাড়ি থেকে বের হতে গিয়েই দেখে দরজার সামনে একটা সাদা খাম পড়ে আছে। প্রিয়া খামটা হাতে তুলে নিয়ে সেটা খুলতেই দেখে খামের ভেতরে একটা চিঠি রাখা। চিঠিটা পড়েই তো প্রিয়ার ভয়ে একেবারে গলা শুকিয়ে যায়। অর্জুন বাড়ি ফিরতেই প্রিয়া তাড়াতাড়ি অর্জুনকে সেই চিঠিটা দেখায়। চিঠিতে লেখা অর্জুন যেন তার ফ্যামিলিকে খুব সাবধানে রাখে, আর এই লেখাটার নিচে একটা স্মাইলি আঁকা। তার মানে এখন স্মাইলি কিলার চিঠি পাঠিয়ে অর্জুনকে থ্রেট দিচ্ছে। চিঠিটা পড়েই অর্জুন তো মনে মনে খুব ভয় পায়, কারণ সে যেটা ভেবেছিল সেটাই সত্যি হতে যাচ্ছে। স্মাইলি কিলার এবার সরাসরি তার ফ্যামিলির উপরেই আক্রমণ করবে। তাই অর্জুন সারাদিন শুধুমাত্র একটাই চিন্তা করতে থাকে যে সে কিভাবে তার ফ্যামিলি মেম্বারদের প্রোটেক্ট করবে। এর পরের দিন পুলিশ আরও একটা মেয়ের বিবস্ত্র লাশ খুঁজে পায়। এই মেয়েটাই হলো সেই মৃত সাইকোলজিস্টের মেয়ে। কিলার প্রথমে সাইকোলজিস্টকে মেরে পরে তার মেয়েকে কিডন্যাপ করে। এরপর মেয়েটাকে একইভাবে খুন করার পর লাশটা জঙ্গলে ফেলে দেয়। এটা থেকেই বোঝা যায় কিলার এখন তার শত্রুদের ফ্যামিলিকে টার্গেট করছে। টিভিতে এই খবরটা দেখে অর্জুন তো একেবারে চমকে যায়। তবে সে ঠিক করে আর বসে না থেকে সে নিজেই কিলারকে খুঁজে বের করে নিজের হাতে শাস্তি দেবে, আর তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেবে। সেদিন রাতে দেখা যায় একটা মেয়ে স্কুটিতে করে একাই বাড়ি ফিরছিল। তখনই স্মাইলি কিলার এসে প্রথমে মেয়েটার স্কুটির অ্যাক্সিডেন্ট করায়, পরে সে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যায়। পরের দিন ডিজিপি ইন্সপেক্টর মনিও আরেকজন ইন্সপেক্টরকে এই কেসটার তদন্তের দায়িত্ব দেয়। তবে ইন্সপেক্টর মনি এই কেস নিয়ে এত বেশি টেনশন করতে শুরু করে যে সে পুলিশ স্টেশনেই হার্ট অ্যাটাক করে ফেলে। সবাই তাকে ধরাধরি করে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে। ইন্সপেক্টর মনির অবস্থা একটু স্বাভাবিক হলে অর্জুন ও ডিজিপি তার সাথে দেখা করতে আসে।
মনি তাদেরকে বলে, আমি আমার চাকরি জীবনে এমন ভয়ঙ্কর নৃশংস খুনি আগে কখনো দেখিনি। সে নিজের জীবনের চিন্তা না করে একের পর এক মেয়েদের খুন করে যাচ্ছে। তাই যেভাবেই হোক আমাদের এই খুনিকে ধরতেই হবে। এরপরেই দেখা যায় সেদিন পুলিশ একটা পুকুর থেকে আবারও একটা মেয়ের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে। ডিএনএ টেস্ট করে জানা যায় এটা সেই মেয়ে যাকে কিলার গতরাতে কিডন্যাপ করেছিল। মেয়েটার মা দরজা খুলতেই দেখে দরজার সামনে একটা পার্সেলের বক্স পড়ে আছে, আর বক্সের ওপরে সেই একই স্মাইলি চিহ্ন আঁকা। বক্সটা খুলতেই মেয়েটার মা একটা পেন ড্রাইভ দেখতে পায়। পেন ড্রাইভটা ল্যাপটপে লাগাতেই একটা ভিডিও প্লে হয়। ভিডিওতে দেখা যায় কিলার কিভাবে মারাত্মক টর্চার করে তার মেয়েকে খুন করেছে। ভিডিওটা দেখেই মেয়েটার মা খুব ঘাবড়ে যায়, আর একই সাথে সে মানসিকভাবেও একেবারেই ভেঙে পড়ে। মহিলাটি তার মেয়ের এমন করুণ পরিণতি সহ্য করতে না পেরে ডিপ্রেশনে চলে যায় আর গায়ে আগুন লাগিয়ে নিজেই সুইসাইড করে। এদিকে অর্জুনের আঙ্কেল অর্জুনকে কল করে বলে তার মেয়ে দিব্যা ডান্স ক্লাস থেকে এখনো বাড়ি ফেরেনি। শহরের এমন পরিস্থিতিতে মেয়েটার জন্য তার খুবই টেনশন হচ্ছে। এটা শুনে অর্জুন তার আঙ্কেলকে বলে, আপনি টেনশন করবেন না, দিব্যা নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে। এরপর অর্জুন দিব্যার নাম্বারে অনেকবার কল করে কিন্তু কেউ কল রিসিভ করছে না। তাই সে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আসে। অর্জুন আসার আগেই পুলিশ স্টেশনে দিব্যার মিসিং কমপ্লেন করেছিল। তাই সে পুলিশ স্টেশনে এসেই একজন ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে, আপনারা এখনো কেন আমার বোনকে খুঁজে বের করতে পারলেন না? ইন্সপেক্টর বলে, আমরা দিব্যার ডান্স ক্লাসে খোঁজ নিয়েছিলাম। সে আজ ডান্স ক্লাসে গেছে ঠিকই, কিন্তু আমরা সেখানে যাওয়ার পরে তাকে কোথাও দেখতে পাইনি। ক্লাসে যাওয়ার রাস্তায়ও অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু কেউ কিছুই বলতে পারছে না। এই সব শুনে অর্জুন বুঝতে পারে এই ইন্সপেক্টরদের দিয়ে কোনো কাজই হবে না। তাই সে নিজেই দিব্যাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অর্জুন প্রথমে ডান্স ক্লাসের এরিয়ায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করে, আপনারা কি আজ দিব্যাকে কোথাও দেখেছেন? না হলে এমন কি কোনো লোককে দেখেছেন যাকে দেখে খুব অস্বাভাবিক মনে হয়? সেখানে উপস্থিত সবাই বলে তারা এমন কাউকেই দেখেনি। তখনই একটা বাচ্চা ছেলে অর্জুনকে বলে, আমি আজ একজন অদ্ভুত লোককে দেখেছি। আমরা যখন ক্রিকেট খেলছিলাম তখন সে লাল রঙের একটা গাড়িতে বসেছিল। আমি একটা শট মারি আর বল লেগে লাল গাড়িটার একটা গ্লাস ভেঙে যায়। কিন্তু সেই লোকটা আমাকে কিছুই বলেনি আর নিজেই বলটা আমাদেরকে ফেরতও দিয়েছে। এই কথা শুনে অর্জুন মনে মনে সন্দেহ করে, হোক না হোক এটা নিশ্চয়ই ওই স্মাইলি কিলারই হবে। আর তার কাছে লাল রঙের একটা গাড়ি আছে। এটা ভেবেই অর্জুন সবার ফোনে আজকের তোলা সব ছবি ভালোভাবে চেক করতে শুরু করে। একটা ছবিতে সে লাল রঙের কোয়ালিস কার দেখে বেশ চমকে যায়। অর্জুনের মনে পড়ে এখানে আসার সময় ঠিক একই রকমের একটা কার তার গাড়ির পাশে দিয়ে গেছে। অর্জুন তাড়াতাড়ি থানায় কল করে ইন্সপেক্টর দীপককে বলে, এই এরিয়া থেকে একটা লাল রঙের কোয়ালিস কার কিছুক্ষণ আগেই বের হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ চেক করে দেখে তো ওই কারটা এরপর কোন দিকে গেছে। কিছুক্ষণ পর ইন্সপেক্টর দীপক অর্জুনকে কল করে লাল কোয়ালিস কারটার লোকেশন দেয়। এবার অর্জুন তাড়াতাড়ি তার গাড়িতে উঠে দীপকের পাঠানো লোকেশনে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে অর্জুন দেখে ওই লোকেশন থেকে বিভিন্ন দিকে কয়েকটা রাস্তা চলে গেছে, আর সেই পুরো এরিয়াতে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। তাই তারা এরপরে আর সেই লাল গাড়িটাকে ট্র্যাক করতে পারেনি। তখনই অর্জুনের নজর পড়ে দিব্যার ফোনের ওপর, যেটা পুলিশ ডান্স ক্লাস সার্চ করতে গিয়ে পেয়েছিল। অর্জুন খেয়াল করে ফোনের ওয়ালপেপারে দিব্যা হাতে একটা স্মার্ট ওয়াচ পরে আছে। এটা দেখেই অর্জুন ইন্সপেক্টর দীপককে দিব্যার স্মার্ট ওয়াচটা ট্র্যাক করতে বলে। ইন্সপেক্টর দীপক কিছুক্ষণ চেষ্টা করেই দিব্যার স্মার্ট ওয়াচটা ট্র্যাক করে ফেলে, আর লাকিলি তারা দিব্যার লোকেশনটাও জেনে যায়। অর্জুন তখনই সেই লোকেশনে গিয়ে দেখে তার বোন দিব্যা অজ্ঞান অবস্থায় একটা চেয়ারে পড়ে আছে, আর কিডন্যাপার দিব্যার গলা কেটে দিয়েছে। অর্জুন দিব্যাকে তাড়াতাড়ি হসপিটালে নেয়ার জন্য কোলে তুলে গাড়ির দিকে দৌড়তে থাকে। সে দিব্যাকে গাড়ির সিটে বসিয়ে যে গাড়িটা স্টার্ট করতেই যাবে, তখনই অর্জুন বুঝতে পারে দিব্যা আর বেঁচে নেই। এটা দেখে অর্জুন নিজেকে আর আটকাতে না পেরে হাত দিয়ে মুখ চেপে ধরে খুব কান্না করে, কারণ সে আগে তার বন্ধু আর এখন তার বোনকেও বাঁচাতে পারল না। দিব্যার লাশটা হসপিটালে আনা হলে এটা দেখে তার মা বাবাও চিৎকার করে কান্না করতে থাকে। দিব্যার বাবা প্রচন্ড রেগে অর্জুনকে বলে, তুমি তো বলেছিলে তুমি দিব্যাকে ফিরিয়ে আনবে,
কিন্তু তুমি তো তাকে বাঁচাতেই পারলে না। এই সব বলতে বলতে দিব্যার বাবা অর্জুনকে জড়িয়ে ধরে খুব কান্না করে। এই সব দেখে অর্জুন নিজেও আর কিছুই বলার ভাষা খুঁজে পাচ্ছে না। এর পরের দিন ডিজিপি অর্জুনকে ডেকে জিজ্ঞেস করে, তোমার এই কেসের ব্যাপারে কি মনে হয়? অর্জুন বলে, কিলার আগে শালু নামের একটা মেয়েকে কিডন্যাপ করেছিল, কিন্তু ভাগ্যক্রমে শালু মেয়েটা বেঁচে যায়। তাই আমার মনে হয় কিলার আবারও শালুকে ধরতে আসবে, কারণ সে আগে শালুকে মারতে পারেনি। এই রকম সাইকো ক্রিমিনালরা তাদের কোনো কাজই অসম্পূর্ণ রাখে না। তাই আমার মনে হয় শালুই হবে কিলারের নেক্সট টার্গেট। অর্জুন এই কথা বলার সাথে সাথেই এসপির কাছে একটা কল আসে। পুলিশ স্টেশন থেকে বলা হয় শালুকে কেউ কিডন্যাপ করেছে। এটা শুনে দুজন ইন্সপেক্টর এবার শালুর বয়ফ্রেন্ড গণেশের সাথে কথা বলতে চায়। গণেশ হলো একজন ফটোগ্রাফার আর সে তখন একজন মডেলের ছবি তুলছিল। পুলিশ এসে গণেশকে শালুর কথা জিজ্ঞেস করলে গণেশ বলে শালু এখন কোথায় আছে সেটা সে জানে না। ইন্সপেক্টর আবারও জিজ্ঞেস করে, তাহলে এটা বলো তোমার গার্লফ্রেন্ড ওই ভয়ঙ্কর কিলারের হাত থেকে কিভাবে বেঁচে গিয়েছিল? গণেশ বলে শালু খুবই চালাক মেয়ে। সে ছেলেদের সামনে তার রূপ আদা দেখিয়ে ছেলেদের মোহিত করে ফেলে। ছেলেরা শালুর কথার জালে ফেসে তার প্রেমে পড়ে যায়। এরপর সে ওই সব ছেলেদের সাথে ইন্টিমেট হয়। কিডন্যাপ হওয়ার পর সে কিডন্যাপারের সাথেও এমনটাই করেছিল। সেদিন শালু কিডন্যাপারের সাথেও ইন্টিমেট হয় আর এ কারণে কিডন্যাপার তাকে ছেড়ে দেয়। গণেশ আরও বলে, ওই দিন আমি নিজে শালুকে বাঁচানোর জন্য ওখানে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখি শালু কিডন্যাপারের সাথে ইন্টিমেট হচ্ছে। এটা দেখেই আমার তো খুব রাগ হয় আর আমি অফিসার অ্যান্ড্রিউকে কল করে কিডন্যাপারের লোকেশন বলে দেই। এরপর অ্যান্ড্রিউ স্যার তার টিম নিয়ে সেখানে চলে আসে। এদিকে দেখা যায় অর্জুনও নিজের মতো করে ইনভেস্টিগেশন করার জন্য বেরিয়ে পড়েছে। সে আবারও একই জায়গায় যাচ্ছে যেখানে তারা প্রথমবার স্মাইলি কিলারকে ধরেছিল। অর্জুন ওই জায়গায় গিয়ে দেখে কিলার শালুকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। ঠিক তখনই কিলার সেখানে চলে আসে আর অর্জুন কিলারকে ধরে খুব মারতে শুরু করে। আর এখানেই আসে এই কাহিনীর নতুন একটা টুইস্ট। অর্জুন কিলারকে ধরে বলে, আমি জানি তুই ওই মেয়েদের খুন করিসনি। বল ওই মেয়েদেরকে কে খুন করেছে? আর তুই এতদিন ধরে কাকে সাহায্য করছিস? স্মাইলি কিলার বলে, তুমি তো দেখি অনেক চালাক, কিন্তু তুমি কি ভেবেছো আমি এত সহজে তোমাকে সবকিছু বলে দেব? ওই দিন শালুর সাথে ইন্টিমেট হওয়ার পর থেকে আমি একেবারেই বদলে গেছি। তাই সেদিন শালুকে না মেরে তাকে ছেড়ে দিয়েছিলাম। এখন আমি শালুকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। কিন্তু এখন তো দেখা যায় শালুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই এখন তো আর তাকে বাঁচিয়ে রাখা যাবে না। তখনই সেখানে দুজন পুলিশ ইন্সপেক্টর চলে আসে আর স্মাইলি কিলারের ওপর গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। তবে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অর্জুনের বলা সেই আসল কিলারটা কে? এবার দেখা যায় সেই কিলার একটা মেয়েকে ধরে এনে তাকে খুব টর্চার করছে। এরপর সেই মেয়েটার শরীর টুকরো টুকরো করে কেটে মেয়েটাকে প্রাণেই মেরে ফেলে। পরের দিন পুলিশ সেই মেয়েটার বিবস্ত্র লাশ খুঁজে পায়, যেটা একটা গাছের সাথে ঝোলানো অবস্থায় ছিল। এই লাশটা এতটাই বীভৎস ছিল যে সেখানে থাকা সব পুলিশ অফিসাররাও ভয়ে আঁতকে ওঠে। এবার সবাই বুঝতে পারে শহরে আরেকজন খুনি আছে যে স্মাইলি কিলারের খুন করার প্যাটার্ন কপি করে আবারও মেয়েদেরকে খুন করা শুরু করেছে। এরপর দেখা যায় সেই কপিক্যাট কিলার নিউজ চ্যানেলে একটা পার্সেল পাঠায় আর অর্জুনের আঙ্কেল দিব্যার বাবার কাছে আরেকটা পার্সেল পাঠায়। এদিকে অর্জুন ডিজিপিকে বলে, এই কপিক্যাট কিলার স্মাইলি কিলারের সাথেই জড়িত ছিল। তাই একটা কথা তো শিওর যে হসপিটাল থেকে পালানোর সময় নিশ্চয়ই কেউ ওই স্মাইলি কিলারকে সাহায্য করেছে। এই কথা শুনে একজন ইন্সপেক্টর এসে অর্জুনকে বলে, সাইকোলজিস্টের মেয়েকে যে কিডন্যাপ করেছে সেই ডক্টরকে কল করে বলেছিল যদি সে তার মেয়েকে ফেরত চায় তাহলে তাকে স্মাইলি কিলারকে পালাতে সাহায্য করতে হবে। তাহলে সে সাইকোলজিস্টের মেয়েকে ছেড়ে দেবে। কিন্তু সেই ডক্টর স্মাইলি কিলারকে পালাতে সাহায্য করার পরেই দুজন কিলার মিলে বাবা মেয়ে দুজনকেই মেরে ফেলেছে। এইদিকে দেখা যায় অর্জুনের আঙ্কেল পার্সেলটা খুলে তার ভেতরে একটা পেনড্রাইভ দেখতে পায়। পেনড্রাইভটা চালিয়ে আঙ্কেল একটা ভিডিও পায় যেখানে দেখা যায় দিব্যাকে খুব টর্চার করে খুন করা হচ্ছে। এই ভিডিওটা দেখে আঙ্কেল এতটাই কষ্ট পায় যে সে তখনই এসব সহ্য করতে না পেরে তার হাতের রক কেটে সুইসাইড করে।
এই খবরটা জানতে পেরে অর্জুন তাড়াতাড়ি তার আঙ্কেলের কাছে আসে, কিন্তু ততক্ষণে তার আঙ্কেল অলরেডি মারা গেছে। আঙ্কেলের ডেড বডি দেখে অর্জুন এতটাই শকড হয়ে যায় যে সে অসহায়ের মতো সেখানেই বসে থাকে। অনেকক্ষণ একইভাবে বসে থাকার পর অর্জুন কারো সাথে কোনো কথায় না বলেই বাড়ি ফিরে আসে। সে একটা চেয়ারে বসে তার ফোনটা হাতে নিয়ে কিছু একটা চিন্তা করতে থাকে। এইদিকে দেখা যায় একজন ইন্সপেক্টর এসে ডিজিপিকে বলে তার দুজন মানুষের উপরে খুব সন্দেহ হচ্ছে। একজন হলো শালুর বয়ফ্রেন্ড গণেশ, আর আরেকজন হলো অর্জুন নিজেই। তবে এই কথা শুনে ডিজিপি খুব রেগে গিয়ে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বলছো অর্জুন এত সব মেয়েদের খুন করেছে? অর্জুন স্বপ্নেও এরকম কাজ কখনোই করতে পারে না। এর থেকে ভালো হবে তুমি গিয়ে ওই গণেশের উপরে নজর রাখো, আর সে কোথায় যায় কি করে এসব খুঁজে বের করো। অন্যদিকে অর্জুন জেলারের কাছে গিয়ে জেলের এন্ট্রি রেকর্ডগুলো চেক করতে থাকে, যাতে সে জানতে পারে স্মাইলি কিলার জেলে থাকার সময় কারা কারা তার সাথে দেখা করতে আসতো। জেলার অর্জুনকে বলে এত মাসের মধ্যে মাত্র দুজন লোকই স্মাইলি কিলারের সাথে দেখা করত। একজন হলো সেই সাইকোলজিস্ট যে তার ট্রিটমেন্ট করছিল, আর আরেকজন হলো একটা চার্চের ফাদার যে চার্চের হয়ে একটা ট্রাস্ট চালাতো। এটা শুনে অর্জুন জিজ্ঞেস করে সেই ফাদারের সাথে কি কখনো অন্য কেউ এসেছিল। জেলার বলে ফাদারের সাথে সবসময় বাবু নামের একটা ছেলে আসতো। বাবু ছেলেটা সবসময় ফাদারের দেখাশোনা করত। বাবু আগে এই জেলেই বন্দি ছিল, কিন্তু ফাদার তাকে কাউন্সেলিং করে শুধরে দিয়েছে। এই কথা শুনে অর্জুন সরাসরি ফাদারের সাথে দেখা করতে চায়। চার্চে গিয়ে সে বাবুর সাথেও দেখা করে, কিন্তু অর্জুন যেই বাবুর সামনে এসে দাঁড়ায় তখনই বাবু অর্জুনকে দেখে খুব ঘাবড়ে যায়। কারণ ১ বছর আগে অর্জুনই খুনের অপরাধে বাবুকে ধরে জেলে পাঠিয়েছিল। অর্জুন বাবুর চোখের দিকে তাকিয়েই বুঝতে পারে এই বাবুই হলো সেই কপিক্যাট কিলার। তাই এবার সে বাবুকে ধরে গাড়িতে উঠিয়ে তার সাথে করে নিয়ে যায়। সে বাবুকে একটা পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে খুব মারতে শুরু করে, আর তাকে স্বীকার করতে বলে যে সেই আসলে খুনি। কিন্তু ততক্ষণে ফাদার পুলিশকে সব কথা জানিয়ে দেয়, আর পুলিশ এসে অর্জুনকে বাবুকে মারার থেকে আটকায়। অর্জুন চিৎকার করে সবাইকে বলে বাবুই হলো আসল খুনি, আপনারা এখনই বাবুকে অ্যারেস্ট করুন। কিন্তু বাবু তখন কাঁদতে কাঁদতে পুলিশকে বলে আমি না, আসল খুনি হলো অর্জুন। আমি নিজের চোখে দেখেছি অর্জুন শালুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। এই কথা জানতে পেরে এবার ডিজিপি অর্জুনকে ডেকে জিজ্ঞেস করে, অর্জুন এসব কি হচ্ছে? সবাই হঠাৎ করে তোমাকেই কেন সন্দেহ করছে? অর্জুন বলে আমি আগেই বুঝতে পেরেছিলাম স্মাইলি কিলার শালুর জালে ফেসে গেছে। তাই সে কখনো না কখনো শালুকে নেয়ার জন্য ঠিকই আসবে। আমি শালুকে কিডন্যাপ করেছিলাম যাতে শালুকে দিয়েই আমি স্মাইলি কিলার পর্যন্ত পৌঁছতে পারি। এবার একজন ইন্সপেক্টর বাবুকে জিজ্ঞেস করে, তুমি শালুকে কিভাবে চেনো? আর তুমি শালুর কাছে কি করতে গিয়েছিলে? বাবু বলে আমি জেল থেকে বের হয়ে ছোট একটা এডিটিং স্টুডিও খুলেছি। গণেশ প্রায়ই আমার কাছে তার তোলা অনেক ছবি এডিটিং করার জন্য পাঠাতো। সেদিন আমি যখন ছবি ডেলিভারি দেওয়ার জন্য গণেশের বাড়িতে গিয়েছিলাম তখনই দেখি অর্জুন শালুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এটা দেখেই আমি অর্জুনের পিছু করছিলাম। এবার বাবুর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় পুলিশরা বাবুকে ছেড়ে দেয়। এদিকে দেখা যায় গণেশ একটা হসপিটালে এসেছে যেখানে শালুকে ভর্তি করা হয়েছে। তবে সে সুযোগ পেয়ে শালুকে হসপিটাল থেকে কিডন্যাপ করে তার সাথে নিয়ে যায়। কিছুক্ষণ পর শালুর জ্ঞান ফিরে এলে সে দেখে গণেশ চুপ করে তার সামনে বসে আছে। গণেশ শালুকে বলে তুমি কোনোভাবেই আর বাড়ির বাইরে যাবে না, কারণ বাবুই হলো আসল খুনি আর সে তোমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকো। কিন্তু শালু গণেশের কোনো কথাই শোনে না। সে চিৎকার করে বলে আমাকে এখনই এখান থেকে যেতে দাও। কিন্তু গণেশ জোর করে শালুকে তার বাড়িতেই আটকে রাখতে চায়। দুজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে শালু একটা কাঁটা চামচ গণেশের গলায় ঢুকিয়ে দেয়, আর গণেশও ছটফট করতে করতে সেখানেই মারা যায়। হঠাৎ করেই এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় শালু তো খুব ঘাবড়ে যায়, আর যখনই সে বাড়ি থেকে বেরোনোর জন্য দরজা খোলে তখনই দেখা যায় বাবু দরজার সামনে দাঁড়িয়ে আছে। এবার বাবু শালুকে ধরে তার সাথে নিয়ে যায়। এদিকে অর্জুন কাউকে কিছু না জানিয়ে চুপ করে বাবুর এডিটিং স্টুডিওতে ঢুকে পড়ে। সে স্টুডিওতে রাখা সবগুলো জিনিস খুব ভালোভাবে চেক করতে থাকে। এরপর বাবুর কম্পিউটারে থাকা সবগুলো ফাইল খুলে খুলে দেখে। হঠাৎই অর্জুন দেখে একটা ফাইলে এতদিন যতগুলো মেয়ে খুন হয়েছে তাদের সবার ছবি আছে।
তখনই বাবু পাশে থেকে উকি দিয়ে বলে, আমি মেয়েগুলোকে খুন করিনি। এটা বলেই বাবু অর্জুনের উপরে আক্রমণ করে। অর্জুনও উল্টো বাবুকে ধরে খুব মারে। এক সময় বাবু অর্জুনকে ধরে একটা ঘরে বন্ধ করে দেয় আর তার পুরো স্টুডিওতে আগুন জ্বালিয়ে দেয়, যাতে তার বিরুদ্ধে আর কোনো প্রমাণই পাওয়া না যায়। অর্জুন ঘরের ভেতর থেকেই জিজ্ঞেস করে, তুমি ওই স্মাইলি কিলারকে কিভাবে চেনো? আর তুমি কেনই বা স্মাইলি কিলারকে জেল থেকে পালাতে সাহায্য করেছো? এবার বাবু বলে, একদিন স্মাইলি কিলার যখন একটা মেয়েকে টর্চার করে খুন করছিল, তখন বাবু লুকিয়ে সেটা দেখে ফেলে। স্মাইলি কিলারের খুন করা স্টাইল দেখে বাবু তো স্মাইলি কিলারের ফ্যান হয়ে যায়। একদিন সে জেলের মধ্যে স্মাইলি কিলারের সাথে দেখা করতে আসে। বাবু তাকে বলে সেও তার মতো ভয়ঙ্কর খুনি হতে চায়। তখন স্মাইলি কিলার বলে, বাবু যদি তাকে জেল থেকে পালাতে সাহায্য করে তাহলে সে বাবুকে খুন করার সব পদ্ধতি শিখিয়ে দেবে। স্মাইলি কিলারের এই কথা শুনে বাবু তো অনেক খুশি হয়ে যায়। এরপর সে নিজেই সব প্ল্যান করে স্মাইলি কিলারকে জেল থেকে বের করেছিল। আর তারা দুজনে মিলেই এতদিন সবগুলো মেয়েকে খুন করেছে। বাবুর এমন কথা শুনে অর্জুন বুঝতে পারে এ তো একেবারেই সাইকো। অর্জুন এবার ঘরের দরজাটা ভেঙে বাবুকে ধরে আবারও মারতে শুরু করে। ততক্ষণে সেখানে বাকি পুলিশরাও চলে আসে। পুলিশ অর্জুন ও বাবু দুজনকেই অ্যারেস্ট করে থানায় ধরে আনে। অর্জুনকে ডিজিপির সামনে আনা হলে অর্জুন বলে, বাবু তো স্বীকার করেছেই যে সব খুনগুলো সেই করেছে, তাহলে আপনারা আমাকে কেন ধরে আনলেন? তখনই সেখানে ইন্সপেক্টর মণি এসে সবাইকে বলে, অর্জুন বাবুর যেই কম্পিউটারটা চেক করছিল সেই কম্পিউটারে তারা একটা ভিডিও খুঁজে পায়। ভিডিওতে দেখা যায় একটা মেয়েকে বেঁধে রেখে খুব টর্চার করা হচ্ছে। ভিডিওটার আইপি অ্যাড্রেস ট্র্যাক করেই জানা যায় মেয়েটাকে সেই বাড়ির বেসমেন্টেই আটকে রাখা হয়েছে। পুলিশ তাড়াতাড়ি গিয়ে মেয়েটাকে উদ্ধার করেই জানতে পারে তাকে গত 10 বছর ধরে ওখানে আটকে রাখা হয়েছে। বাবু প্রতিদিনই সেই মেয়েটাকে শারীরিক নির্যাতন করত। আর এই মেয়েটা অন্য কেউ নয়, সে হলো বাবুরই নিজের বোন। এসব থেকেই বোঝা যাচ্ছে বাবু আসলে কোন লেভেলের সাইকোপ্যাথ। এবার সব ফর্মালিটি শেষ করে অর্জুন যেই তার গাড়িতে এসে বসে, তখনই অ্যান্ড্রুর ওয়াইফ তাকে কল করে খুব কাঁদতে কাঁদতে বলে, বাবু জেল থেকে পালিয়ে গেছে আর সে আমার মেয়েকেও ধরে নিয়ে গেছে। তুমি প্লিজ আমার মেয়েকে বাঁচাও। তাই এবার অর্জুন আবারও বাবুকে খুঁজে বের করে অ্যান্ড্রিউর ওয়াইফকে সাথে নিয়ে বাবুর কাছে যায়। অর্জুন বাবুকে জিজ্ঞেস করে, তুমি আসলে চাওটা কি? বাবু বলে, যদি অ্যান্ড্রিউর মেয়েকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে চলো। বাবু তাদের সবাইকে নিয়ে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য গাড়িতে ওঠে। তবে যাওয়ার সময় হঠাৎই বাবু গাড়ির পেছনের দরজাটা খুলে দেয় আর অ্যান্ড্রিউর ওয়াইফ সেটা সামলাতে না পেরে চলন্ত গাড়ি থেকে নিচে পড়ে যায়। অ্যান্ড্রিউর ওয়াইফের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় আর সব পুলিশরা ধরাধরি করে তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে বাবু এই সবে কোনো পাত্তাই না দিয়ে অর্জুনকে নিয়ে তার আড্ডায় চলে আসে। সেখানে আসার পর বাবু অর্জুনকে বলে সে অ্যান্ড্রিউর মেয়েকে একটা বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এই কথা বলেই বাবুর সাথে সাথে ডাস্টবিনে ফেলে রাখা একটা বস্তায় পরপর কয়েকটা গুলি চালিয়ে দেয়। গুলি চালানোর সাথে সাথে সেই বস্তা থেকে রক্ত পড়া শুরু হয়। নিমিষের মধ্যে এমন একটা ঘটনা ঘটায় অর্জুন তো এবার বেশ ভয় পেয়ে যায়। সে প্রচন্ড ভয়ে কাঁপতে কাঁপতে যেই বস্তাটার কাছে গিয়ে বস্তাটার মুখ খোলে, তখনই সে দেখে বস্তার ভেতরে অ্যান্ড্রুর মেয়ে নয় শালুর ডেড বডি পড়ে আছে। তখনই সেখানে প্রিয়াও চলে আসে, যাকে বাবুই এখানে ডেকে এনেছে। এদিকে বাবু তখন সেখানে অ্যান্ড্রুর মেয়েকে নিয়ে আসে। সে অ্যান্ড্রুর মেয়ের গলায় একটা চাকু ধরে রেখেছে। বাবু অর্জুনকে বলে এই দুজনের মধ্যে তাকে যে কোনো একজনকে চুজ করতে হবে। আজ তার হাতে হয় প্রিয়া মারা যাবে, না হলে অ্যান্ড্রুর মেয়ে মারা যাবে। এই কথা শুনে প্রিয়া চিৎকার করে বাবুকে বলে, তুমি আমাকে মেরে ফেলো কিন্তু ওই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দাও। প্রিয়া ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাবুর কাছে এগিয়ে যায়। সে অ্যান্ড্রুর মেয়েকে ধাক্কা দিয়ে বাবুর থেকে দূরে সরিয়ে দেয় আর এই সুযোগে বাবু প্রিয়ার গলায় চাকু ধরে। তবে এই সুযোগে অর্জুন তার পকেট থেকে একটা চাকু বের করে বাবুর দিকে ছুঁড়ে মারে। সেই চাকুটা গিয়ে সোজা বাবুর চোখে লাগে আর বাবু সেখানেই অজ্ঞান হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় প্রিয়াকে হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রিয়ার জ্ঞান ফিরে এলে অর্জুন এসে তাকে বলে, আমাদের জীবনটা অনেক ছোট। এতদিনে আমি বুঝে গেছি আমি যাই করি না কেন শত্রুরা কখনোই আমার পিছু ছাড়বে না।
তাই চলো আমরা দুজনে বিয়ে করে ফেলি। এদিকে দেখা যায় সব টিভি চ্যানেলে নিউজ এসেছে সেই কপিক্যাট কিলারের নাম হলো বাবু, আর আজকে একটা নদীর পাড়ে তার ডেড বডি পাওয়া গেছে। কিন্তু এর পরেই দেখা যায় বাবু হসপিটালের বেডে শুয়ে থেকে টিভিতে এই নিউজ দেখছে। নিউজটা দেখে সে একজন পুলিশকে জিজ্ঞেস করে, কিন্তু আমি তো বেঁচে আছি, তাহলে নিউজ চ্যানেলে আমার মৃত্যুর খবর কেন দেখাচ্ছে? এটা শুনে একজন পুলিশ অফিসার বলে, আমরা জানি তুমি বেঁচে আছো, কিন্তু আমরা ইচ্ছে করে এই নিউজ বানিয়েছি যে সাইকো কিলার বাবু মারা গেছে, কারণ তোমাকে আইনের হাতে তুলে দিলে আইন তোমাকে উপযুক্ত শাস্তি দিতে পারবে না। তাই আমরা তোমাকে সেভাবেই মারবো যেভাবে তুমি ওই মেয়েগুলোকে মেরেছো। এরপরেই অর্জুনকে সেখানে ডেকে আনা হয়। অর্জুনকে আসতে দেখে বাবু তো প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সে বারবার অর্জুনের কাছে রিকোয়েস্ট করে যেন অর্জুন তাকে ছেড়ে দেয়। কিন্তু এবার অর্জুন এই সাইকো কিলারকে দেখে মুচকি হাসে। এখানেই আমরা বুঝতে পারি এবার অর্জুন সেই সাইকো কিলারকে টর্চার করে করে তার বন্ধু ও বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে। আর এটা দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।